আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার মনে হয় এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে কথা বলা খুবই দরকার। আমাদের দেশে একটা নতুন সেনসেশন খুব পাওয়া গেছে এবং তাই নিয়ে চারিদিকে বেশ খানিকটা উত্তেজনা ছড়িয়েছে, বা বলা ভালো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আশা করছি তোমরা সকলেই এতক্ষণে সেই ভাইরাসটার ব্যাপারে জেনে গেছো, বা অন্তত নামটা তো নিশ্চয়ই শুনেই নিয়েছো। এই যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা শর্টে এইচএমপিভি ভাইরাস, এই নিয়ে আপাতত মানুষের মনে অনেক প্রশ্ন, এবং আমি মনে করি সেই প্রশ্নগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলাটা খুব প্রয়োজন। এই নিয়ে মানুষের মনে কি প্রশ্ন আসছে বা কি প্রশ্নগুলো আনা হচ্ছে, তার মধ্যে প্রধান কয়েকটা হলো: আবার ভাইরাস, আবার করোনা, আর সব থেকে বড় কথা, আবার সেই মেড ইন চায়না। তার মানে আবার সেই পূর্ব অভিজ্ঞতা আসতে চলেছে, আবার লকডাউন হতে চলেছে, প্রচুর মানুষের চাকরি যাবে, প্রচুর মানুষের প্রাণ যাবে। দেখো, সত্যি কথা বলতে এই মতো পরিস্থিতিতে এরকম একটা বিষয় নিয়ে এত উত্তেজনা যদি তৈরি করা হয়, তাই নিয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। এবং এই ভয় কাটানোর জন্যই এই বিষয় নিয়ে যতটা বেশি সম্ভব কথা বলা উচিত। প্রথমেই বুঝতে হবে আমাদের মনে যে এই ভয়, সেই ভয় যতটা এই ভাইরাসকে নিয়ে, তার থেকেও অনেক বেশি ভয় সেই প্যান্ডামিককালীন পরিস্থিতিকে নিয়ে। ঘরে বন্দি হয়ে থাকা, মানুষের কাজে না যেতে পারা, আর্থিক সংকট দেখা দেওয়া এবং ইত্যাদি আরও অনেক কিছু। তাই এই প্যান্ডামিক পরিস্থিতি নিয়ে ভয় পাওয়ার আগে একবার আমাদের ভালো করে বুঝে দেখতে হবে, আদেও কি এই ভাইরাস আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ করোনাকালীন যে পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছিলাম, তা কি আবার এই ভাইরাসের দ্বারা সম্ভব? একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, এই যে ভয়, সেই ভয় নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করা যায়। তার একটা খুব বড় উদাহরণ হলো আমাদের সংবাদ মাধ্যম। সত্যি বলতে এখন মার্কেটে একটু চাঞ্চল্যকর খবর কম। অর্থাৎ খুব একটা কোনো রাজনৈতিক ড্রামা হচ্ছে না, কারোর খুব একটা বিয়ে ভেঙে যাচ্ছে না, অন্ততপক্ষে কারোর একটা অবৈধ বাচ্চারও খবর পাওয়া যায়নি। তাহলে কিছু তো একটা মানুষকে দেখাতে হবে। আর এটা কিন্তু ফ্যাক্ট, আমরা একটু ভয় পেতে ভালোবাসি। তাই জনতা জনার্দন যা ভালোবাসে তা এত দেখাতেই হবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, আবার কেন সেই চীন? দেখুন, চীন নিয়ে যতই চিনচিনে ব্যথা আপনার বুকে থাক না কেন, একটা জিনিস আপনাকে ভাবতে হবে, এই যে ভাইরাসের ধরনটা, এটা কিন্তু মূলত একটা চেস্ট ইনফেকশনের ভাইরাস, যা আপনার শ্বাস প্রশ্বাসের উপর প্রভাব ফেলে। এবং শুধু চীনই নয়, পৃথিবীর যেই সমস্ত দেশে গ্রীষ্ম এবং শীতের একটা বিশাল তারতম্য দেখা যায়, সেই সমস্ত জায়গায় একটা সিজনাল চেঞ্জের সময় আসে। অর্থাৎ যেই সব জায়গায় একটা হার্শ উইন্টার দেখা যায়, বিশেষ করে লক্ষ্য করে দেখবেন এই ভাইরাসের প্রকোপটা কিন্তু অনেকটাই বেশি পড়েছে চায়নার নর্দার্ন পার্টে, যেটার অল্টিটিউডটা কিন্তু অনেকটাই হাই। এবার চায়নার জনসংখ্যা যেহেতু অনেকটাই বেশি, সেই কারণে চায়নাতে যে কোনো রোগেরই প্রভাব কিন্তু অনেক দ্রুত দেখা যায়, কারণ অনেক মানুষের মধ্যে এটা এফেক্ট করে। এবার যদি করোনার সাথে একটু তুলনা করা হয়, তাহলে প্রথমেই যেটা বুঝতে হবে, করোনা ভাইরাসের যেই ভ্যারিয়েন্টটা অতটা সংক্রামক হয়েছিল, সেটা কিন্তু একটা নোভেল ভাইরাস ছিল। অর্থাৎ যেই ভাইরাসের সম্বন্ধে আগে চিকিৎসা বিজ্ঞানে কোনো ধারণা ছিল না। কিন্তু এই ভাইরাসটা কিন্তু একদমই সেরকম নয়। 2001 সাল থেকে এই ভাইরাস দেখা যায় এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে এই ভাইরাসের পরিচয় 2001 সাল থেকেই রয়েছে। এটা একটা সিজনাল ভাইরাস এবং সিজনের তারতম্যে এটারও কম বেশি বিভিন্ন দেশে দেখা যায়। অর্থাৎ দেশে জঙ্গি ঢোকার মতো ভাইরাস ঢুকে পড়েছে, এরকম ব্যাপার কিন্তু একদমই নয়। এর সাথে আমাদের আগে থেকেই পরিচয় আছে এবং এর সাথে কি করে মোকাবেলা করা যায় সেইটাও জানা আছে। এবার তাহলে জানতে হবে রিস্কটা কাদের। দেখো, সব থেকে প্রথমেই বলা হচ্ছে এই ভাইরাসটা সব থেকে বেশি এফেক্ট করছে 5 বছরের কম বয়সী বাচ্চাদের ওপর। অর্থাৎ যাদের মধ্যে এই ভাইরাস কেন, কোনো ভাইরাস প্রতিরোধেরই সেই রকম পরিমাণ ক্ষমতা এখনও অবধি তৈরি হয়নি। এবং দ্বিতীয়ত, সিনিয়র সিটিজেনদের ওপর, যাদের কোমরবিডিটি অর্থাৎ অন্য কোনো বড় রোগ আগে থেকেই রয়েছে। এবার একটু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবে যে এই যে ক্যাটাগরিগুলোর কথা বলা হয়েছে, যাদের কিনা এই রোগ হওয়ার রিস্ক রয়েছে বা এই ভাইরাস ঢোকার রিস্ক রয়েছে, তারা কিন্তু এই ভাইরাসের ক্ষেত্রেই যে এক্সক্লুসিভ তা কিন্তু নয়। যে কোনো রোগ বা যে কোনো সংক্রামক ভাইরাসের ক্ষেত্রেই তাদের ভাইরাসের ক্যাচ করার প্রবণতাটা অনেকটাই বেশি। তাহলে এবার প্রশ্ন করতেই পারো যে মানলাম সবার ভয় নেই, কিন্তু 5 বছরের কম বাচ্চা এবং বয়স্কদের তো এই ভাইরাস হওয়ার প্রবণতা রয়েছে, তারা তো আমার আশেপাশেই ঘোরাফেরা করছে, তাহলে তাদেরকে কী করে এর থেকে উদ্ধার করা যাবে?
দেখো, এই রোগটার জন্য বা এই ভাইরাসের জন্য বিশেষ কোনো প্রোটোকল কিন্তু নেই। বেসিক যে হাইজিনগুলো আমাদের মেনটেন করতে বলা হয়েছে এবং যেটা কোভিডের পর তো আমাদের মোটামুটি রক্তে ঢুকে যাওয়া উচিত, সেই হাইজিনগুলোই এখানে মেনটেন করতে বলা হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে কোথাও থেকে এলে হাত পা ভালো করে ধোয়া, খেতে বসার আগে বা যে কোনো খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেওয়া, নিজেকে এবং নিজের আশপাশকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ যেগুলো খুবই বেসিক হাইজিনের পার্ট। এর মধ্যে কোনো রকেট সায়েন্স কিন্তু নেই। এবং আমি কোনো ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানী না হয়েও বলতে পারি, এইটা কিন্তু খালি এই ভাইরাসের জন্য নয়, যে কোনো ভাইরাস বা যে কোনো সংক্রমণের থেকেই প্রতিরোধ করতে আমাদের সাহায্য করতে পারে। এইবার যদি আসি, যেই কেসগুলো আমাদের সামনে এসছে বা যেইগুলো নিয়ে এত মাতামাতি হচ্ছে সেই বিষয়গুলোর দিকে। প্রথমেই যেটা শোনা যাচ্ছিল, কলকাতায় একটা বাচ্চার এই ভাইরাসের সংক্রমণ হয়েছে এবং সে অসুস্থ। একদম সত্যি কথা, এরকমটা একদমই হয়েছিল। কিন্তু যেটা ফলাও করে বলা হচ্ছে না, সেই বাচ্চাটি কিন্তু এখন অলরেডি সুস্থ হয়ে গেছে। বাচ্চাটি মুম্বাই থেকে এসেছিল, তারপর সে এই রোগে সংক্রামিত হয়, তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়, সপ্তাহ দুয়েক সে হাসপাতালে থাকে এবং সুস্থ হয়ে সে আবার মুম্বাই ফিরে চলে গেছে অলরেডি। এইটা কিন্তু কোথাও ফলাও করে বলা হচ্ছে না। এবং আমি যখন এই ভিডিওটা আজকে শ্যুট করছি, তখনও অবধি আমি দেখলাম আমাদের দেশে মোট 8 জন সংক্রামিত হয়েছে এই ভাইরাসে। তাদের মধ্যে 2 জন বাচ্চা রয়েছে যারা ব্যাঙ্গালোর থেকে, অর্থাৎ যেখানে আমি এখন থাকি, তাদের মধ্যেও একটা বাচ্চা কিন্তু সুস্থ হয়ে আবার বাড়িও ফিরে গেছে। সুতরাং সেই মরক লাগলো, সবাই মরে গেল, সব রসাতলে গেল, এরকম পরিস্থিতি বানানোর কিন্তু কোনো কারণ নেই। এবার শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেই কথাটা, যেটাতে আমরা আগের বারে করোনার থেকেও বেশি সংক্রামিত হয়েছিলাম, সেইটা কিন্তু এইবারেও আবার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এবং সেই জিনিসটা হলো ফেক নিউজ। আগের বারের মতো এইবারেও কিন্তু রমরমিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে, বড় বড় হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আসছে এবং তাই দেখে মানুষ ন্যায্য দরে ভয় পাচ্ছে। আমি মনে করি এই যে বেসিক হাইজিনের কথাগুলো বললাম, তার সাথে সাথে আমাদের কিন্তু এই সোশ্যাল হাইজিনটাও মেনটেন করা খুব প্রয়োজন। অর্থাৎ যেই খবরটাই আমরা পাচ্ছি সেটা চোখ বন্ধ করে মেনে না নিয়ে অন্তত একবার ফ্যাক্ট চেক করে দেখা দরকার যে কথাটা আদতেও কতটা সত্যি, তার মধ্যে কতটা সততা রয়েছে এবং তার ফলাফলটা কি হচ্ছে। আমিও যেই কথাগুলো বলছি সেটা কিন্তু একদমই চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়ার কোনো কারণ নেই। সেটা নিজে থেকে যাচিয়ে দেখো, খতিয়ে দেখো, একটুখানি ঘেঁটে দেখলেই সমস্ত তথ্য এখন ইন্টারনেটের মাধ্যমে তুমি নিজেই পেয়ে যাবে। এবং সেই সমস্ত জিনিস দেখে যাচাই করে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, প্যানিক নয়। দেখো, আগেরবার যেই পরিস্থিতিতে আমরা পড়েছিলাম সেই পরিস্থিতি কিন্তু আমাদের কাছে সম্পূর্ণই নতুন ছিল, তাই জন্য আমরা থাকুল হারিয়েছিলাম। এইবারের পরিস্থিতিটা কিন্তু সেরকম নয়। সমস্ত দেশের এবং সমস্ত রাজ্যের সরকারের কাছেই একটা প্রোটোকল, একটা গাইডলাইন অলরেডি রয়েছে যে এরকম পরিস্থিতিতে পড়লে তার সাথে কীভাবে মোকাবেলা করা যায়। আমার যেটা মনে হয়, আজ থেকে 5 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর বাদে যদি আবার এরকম কোনো পরিস্থিতি আসে, আমরা কোভিডের টাইমে যতটা নাজেহাল হয়েছিলাম, এইবার কিন্তু ততটা নাজেহাল আমরা আর হব না। কারণ আমরা জানি আগে থেকেই যে কি করতে হয় এবং কি করে এই পরিস্থিতির থেকে আবার বেরিয়েও আসতে হয়। এই কথাটা বলেই আজকের ভিডিওটা শেষ করব। তোমার পরিচিত যারা এই রোগটা নিয়ে বা এই ভাইরাসটা নিয়ে খুবই প্যানিক করছে, তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আশা করছি তারা কিছুটা সাহস নিশ্চয়ই পাবে এই ভিডিওটা দেখার পর। এবং আবারও বলছি, নিজের আশেপাশে প্যানিক ছড়িও না, বরং সাহস ছড়াও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা পর্বে।